গ্যাপ ফিল কি নিফটি করবে? 20,000 লেভেলে কিন্তু নিফটি একটা গ্যাপ ছেড়ে গেছে। সেই লেভেলটা এক্স্যাক্টলি কি চার্টে সেটা দেখব। তার সাথে সাথে এইচডিএফসির কি সত্যি বাজে রেজাল্ট হয়েছে যার জন্য আমরা আজকের যে পতনটা দেখলাম তার আসল কারণটা কি, এবং এই পতন কি গ্লোবালের সাথে যুক্ত, মানে গ্লোবাল মার্কেটেও কি এরকম হচ্ছে তার জন্য পতন হচ্ছে, আমাদের কি আরও এই যে মার্কেট নিচে নামছে সেটা কি আরও কিছুদিন ধরে জারি থাকতে পারে তা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে প্যারালাল যে দুটো ব্যাপার চলছে যেগুলো ইন্ডেক্সের স্টক নয়, যেমন রেলওয়ে এবং পাওয়ার স্টক, সেগুলোতে কিন্তু বুল রান জারি আছে। তো সেই কোন কোন স্টক কিছু আলোচনার করার মতো থাকলে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। মন দিয়ে ভিডিওটাকে সম্পূর্ণ শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হ্যাঁ, আমি একটু ট্রাভেল করছি তার জন্যে মাইকের অবস্থা নেই, আমি জাস্ট ডাইরেক্ট কথা বলছি, তার জন্যে হয়তো একটু সাউন্ডে অডিওতে প্রবলেম আসতে পারে। যদিও আমি বেশ জোরে বলার চেষ্টা করছি, একটু নিজ গুণে মার্জনা করে দেবেন। তো চলুন শুরু করি। আর ভিডিওকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, কারণ এই উইকেই আমি কিন্তু আরেকটা ইউটিউব লাইভ আপনাদের সাথে মার্কেট আওয়ার্সে করতে যাব। তার কবে করব, কখন করব, সেটাও কিন্তু এই ভিডিওতেই বলে দেব। মন দিয়ে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। প্রথমে আজকে যেটা হলো, নিফটি ফিফটি দেখছেন আজকে সকালেই একটা গ্যাপ ডাউন শুরু হয়েছিল এবং তারপর কিন্তু সারা দিন ধরে নিফটি নিচের দিকেই ক্রমাগত এসে একদম দিনের লোতে বন্ধ হয়েছে। ঠিক আছে, দিনের লোতে বন্ধ হয়েছে। কারণটা অজানা নয়, এইচডিএফসি ব্যাংক যেটার ওয়েটেজ, যারা নতুন তারা একটু জানুন, ওয়েটেজ নিফটি ফিফটিতে এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাংকের মার্জারের পর কিন্তু এর ওয়েটেজ প্রায় 12-13% মতো হয়ে গেছে এইচডিএফসি ব্যাংকের। সুতরাং সেই স্টক যদি 8%, 10%-এর মতো কারেক্ট হয় তাহলে তো পুরো ইন্ডেক্স নিচের দিকে যাবে, সেটা তো জানা কথাই। তাও আইটি সেক্টর, ইনফোসিস, টিসিএস, এই হেভিওয়েটগুলো আজকে একটু সাপোর্ট দিয়েছিল বলে বেঁচে গেল। যদি কোনোদিন এরকম হয় যে এইচডিএফসিও এরকম পড়ছে, তার সাথে সাথে বাদবাকি বড় হেভিওয়েটগুলো 1-2% কারেক্ট হচ্ছে, সেদিন ইন্ডেক্সের কি হবে একবার ভেবে দেখুন। এটাই একটা রিস্ক যখন একটা ইন্ডেক্সের মধ্যে মানে একটা বা দুটো স্টকের ওয়েটেজ 13%, 10%, 9% এরকম থাকে। রিলায়েন্সের ওয়েটেজ যেমন 9%, একটা স্টক যদি কোনোদিন রিলায়েন্স 5% ডাউন হয় কোনো বাজে রেজাল্ট বা কিছু একটার জন্যে, সেদিন যে কি হবে জানা নেই। তো এইটা একটা আমাদের যেমন পোর্টফোলিওতে কোনো স্টক বেশি থাকলে সেটা একটা রিস্ক, তেমন ইন্ডেক্সেও এই নিফটি ফিফটিতে কিন্তু এটা একটা রিস্ক। এটা তো আমরা জানি। এবার তা আগে একটু এইচডিএফসি ব্যাংক নিয়ে আলোচনা করে নেব, তারপর আমি গ্যাপ বা এবার কি হতে পারে, দেখতেই পাচ্ছেন এটা সাপোর্টে আছে নিফটি মুভিং অ্যাভারেজের, সেটা কি ব্যাপার সেটা নিয়ে একটু আলোচনা করবো। আগে এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট নিয়ে কথা বলি। এইচডিএফসি ব্যাংকের যদি ইয়ার অন ইয়ার রেজাল্ট দেখেন, প্রায় 20%-এর বেশি কোম্পানিটা গ্রো করেছে, মানে 24%-এর মতো তাদের গ্রোথ হয়েছে। তাহলে তো খুবই ভালো। একটা লার্জ ক্যাপ, মানে মেগা ক্যাপ বলা যায় ইন্ডিয়ার নিরিখে, সেটা যদি 24% ইয়ার অন ইয়ার ভাবে বাড়ে, প্রফিট গ্রোথ হয়, তাহলে তো খুবই ভালো রেজাল্ট। এই দিকে কিন্তু ভালো হয়েছে যদি আপনি মুনাফার দিকে দেখেন বা ওই দিকে। কিন্তু মেন হয়েছে প্রবলেম যে ওদের প্রেডিকশন যে পরের কোয়ার্টার বা পরের ইয়ারগুলোতে কেমন হবে। এবং বেশ কিছু ব্রোকারেজ সংস্থাগুলো এসেছে যারা একটু মানে তাদেরকে ডিগ্রেড করেছে এইচডিএফসিকে। কারণ এটা জানেন, এইচডিএফসি আর এইচডিএফসি ব্যাংকের মার্জারের পর যখন একটা বড় এন্টিটি তৈরি হয় তখন সেই ম্যানেজমেন্টকে এই পুরো জিনিসটাকে গুছিয়ে নিতে একটু সময় লাগে। একটা দুটো বড় জিনিস মার্জার হওয়ার পর একটু তো সময় দিতে হবে ম্যানেজমেন্টকে সব কিছু গুছিয়ে নেওয়ার। সেই গুছিয়ে নেওয়ার মধ্যবর্তী পর্যায়ে কিন্তু একটু মাঝে মাঝে খারাপ, মানে খারাপ বলবো না, একটু যতটা স্ট্রিট এক্সপেক্ট করবে তার থেকে একটু কম রেজাল্ট কিন্তু হতেই পারে। যেমন ধরুন যে একটা ব্যাংকের একটা কোর ব্যাংকিং একটা ইনকাম থাকে আর একটা নন কোর ব্যাংকিং ইনকাম থাকে। তো অনেক ব্রোকারেজ সংস্থা মনে করছে যে এই দুটো ক্ষেত্রেই কিন্তু একটু কম হতে পারে আয়, আয় পরবর্তীকালে কম হতে পারে। প্লাস প্রভিশনিং যেটা ব্যাংকের একটু বেড়েছে এইবার এবং পরের বারও একটু বাড়বে বলে আশা করতে চলেছে, কারণ দুটো জিনিস মার্জ হয়েছে এক্সেট্রা এক্সেট্রা। এবার এইগুলো সবই কিন্তু একটু ধারণাবশত বিভিন্ন ব্রোকারেজ কোম্পানিগুলোর। আসলে কি হবে সেটা কেউ জানে না। আমরা জানি
ইনফোসিস বলুন, এইচডিএফসি ব্যাংক বলুন, এইগুলোর যে ম্যানেজমেন্ট তারা একটু কনজারভেটিভ ওয়েতে চলেন, মানে তারা এসে মানে ভালো হয়তো হবে রেজাল্ট জানেন, মানে পরবর্তী কোয়ার্টারগুলো বা ভালো কোম্পানি ফল করবে, কিন্তু এসে ওরকম বলে না, না না আমরা তো হেভি ভালো ফল করবো, কোনো অসুবিধা নেই, এরকম ওনারা বলে না, ওরা অ্যাগ্রেসিভ নয়, ওরা একটু কম বলতে ভালোবাসে, এবং পরবর্তীকালে যখন আসল রেজাল্ট আসে তখন তারা আউট পারফর্ম ট্রিমেন্ডাস রেজাল্ট আসলে দেখা যায় যে হয়েছে, এই করতেই তারা বিশ্বাসী। আপনারা দেখবেন ইনফোসিস স্পেশালি, এইচডিএফসি ব্যাংক, এরা এরকম নীতি নিয়েই চলে। তো এবার এক একজনের ইন্টারপ্রিটেশন এক এক রকম হতে পারে, বিভিন্ন ব্রোকারেজ সংস্থাগুলো এরকমভাবে দেখছে, এবং তার জন্যই আজকে যদি দেখেন, আপনি জানেন এইচডিএফসি ব্যাংকে আপনি সেল করে কোনোদিন 8% কমাতে পারবো না, এফআইআই ডিআইআই এদের তরফ থেকে, মানে বড় ইনস্টিটিউশন প্লেয়ারদের তরফ থেকে ডিগ্রেড বা সেল করা হয়েছে, সেলিং প্রেশারটা এসেছে, এবং তার জন্যই কিন্তু আজকে এই অবস্থা, যেহেতু ওরা আর্নিংয়ের 5 to 6% কাট অফ হবে বলে আশা করছে, মানে ইপিএসও 5 to 6% ডিক্রিজ হবে বলে মনে করছেন আগামী দিনে কয়েকটা ব্রোকারেজ সংস্থা, যার জন্য এটা হয়েছে। আবার দেখবেন, তবে আমি বহুবার দেখেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে, বহুবার এইসব বিদেশি ব্রোকারেজ সংস্থাগুলো এরকমভাবে বলে, এবং তারপর আবার যখন দেখে যে কোম্পানি ভালো রেজাল্ট করছে আবার আপগ্রেড করে দেয়, দাম বাড়িয়ে দেয়। এদের মানে রিসার্চের উপর খুব একটা যে ইন্ডিয়ান কোম্পানি ডিপেন্ড করে, মানে তাদের রেজাল্ট যে সত্যিকারের তার সেই অনুযায়ী চলে, আমি অতটা কিন্তু দেখি না, এটা আমার পার্সোনাল মত। যাই হোক, তো আমার মনে হয় এইচডিএফসি ব্যাংকের পতন এটা সাময়িক ব্যাপার, রেজাল্ট যথেষ্ট ঠিক আছে, এবং আগামী দিনেও যে খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার বলে মনে হয় না। হ্যাঁ, দুটো এন্টিটি মার্জ হয়েছে, একটু তো হয়তো গ্রোথ রেটটা একটু কমতে পারে, কিন্তু তাও মানে যা ওরা রেজাল্ট করেছে, ইয়ার অন ইয়ার 24% গ্রোথ, এনআইআই ইন্টারেস্ট ইনকামও রেকর্ড হাই হয়েছে, সুতরাং খারাপ দিক কখনো দেখা না। যদি সত্যিকারের যখন প্রেডিকশন না, সত্যিকারের রেজাল্ট যখন খারাপ হবে, এই হবে, তখন দেখা যাবে, তাই না? এবার তাহলে প্রশ্ন আসবে, তাহলে সঞ্জয়, এই যে আজকে এইচডিএফসি ব্যাংকের জন্য পতন হয়েছে নিফটির, তাহলে এই পতনটাও তো একটা মোমেন্টারিলি, কাল থেকে সব ঠিক। এইখানেই প্রশ্ন হচ্ছে যে দাঁড়ান একটু, রসে বলে না, রসো রসো একটু দাঁড়াও, একটু অসুবিধাটা কোথায় সেটা একটু দেখি। তার জন্যে ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দেবেন, একটু অন্যভাবে আজকে কথা বলবো। প্রথম কথা, আমি ইউএস মার্কেট আপনাদের সামনে খুলেছি। এবার বলবেন কেন দাদা ইউএস মার্কেট খুললেন? একটা কারণ আছে। ইউএস মার্কেটেও যদি দেখেন, আমি 15 মিনিটের না, ডেইলি চার্টেই আসি। ডেইলি চার্টে যদি আসেন, আপনারা এখান থেকে অনেক লেভেল ড্র করা আছে, আমি এই এটাকে একটু ক্লিন করে দিই। আপনি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এটা S&P 500-এর চার্ট, ডাও জোন্স আর S&P 500 দুটো ওদের মেন ইন্ডেক্স। তো এখানে দেখবেন না S&P 500-এর দুটো একটু ডবল টপ অবস্থায় একটু দেখা যাচ্ছে, এবং তারপর থেকে 3-4 দিন ধরে একটু নিচের দিকে যেন পতন হয়েছে বা হচ্ছে S&P 500-এর। যখন আপনাদের সাথে এই ভিডিওটা তৈরি হচ্ছে, তখনও কিন্তু ওইখানকার বাজার 0.7%-এর মতো একটু নেগেটিভ চলছে, প্রায় অ্যাক্রস দ্য বোর্ড একটু নেগেটিভ সেন্টিমেন্ট চলছে, এবং 20 EMA-তে কিন্তু S&P 500 আছে। যদি এটা ভেঙে যায় তাহলে কিন্তু নেক্সট অনেকটা গ্যাপ, মানে খুলে যাচ্ছে পতনের জায়গাটা। কারণ একটা দেখতে গেলেও 2022-এ কিন্তু এই ইন্ডেক্সটা একদম স্ট্রেট রান দিয়েছে, স্ট্রেট বুল রান বলা যায়, সুন্দরভাবে বেড়েছে, ঠিক আছে। কিছুদিন আগে থেকেও বেড়েছে, 2022-এর মেন কথাটা বলি, 2022-এর মোটামুটি এই নভেম্বর সময় থেকে কিন্তু একটা স্ট্রেট লাইনে বেড়েছে। তারপর একটুখানি কারেকশন হওয়াটা খুব একটা যে অস্বাভাবিক ব্যাপার তা নয়, কিন্তু কারেকশন যদি হয় তাহলে তার এফেক্ট ইন্ডিয়ার বাজারেও একটু হলেও পড়তে বাধ্য। এই কনটেক্সটটা আপনাদের একটু দিলাম। এবার ইন্ডিয়ার বাজারের একটু চার্ট দেখব তারপর, কেননা একটু বিদেশের বাজারও আমাদের কিন্তু দেখা উচিত, বা আমি পার্সোনালি দেখি। আচ্ছা চলুন এবার আমাদের চার্টে যাই। আজকের যে 2%-এর ফলটা, সচরাচর 2%-এর ফল আমরা নিফটিতে বা ইন্ডেক্স লেভেলে অনেক দিন দেখিনি, তো আজকে এটা দেখাতে অনেকে হয়তো একটু শকড হয়েছেন। ঠিক আছে, আমিও শক হয়েছি, কোনো অসুবিধা নেই, একটা এইচডিএফসি ব্যাংক পড়লে হবেই। তবে রিসেন্টলি একদম যে ক্লোজিং দিয়েছে, এটা কিন্তু একদম সাপোর্টেই বন্ধ দিয়েছে, যেটা আপনার 20 EM-এর একদম কাছে এসে বন্ধ দিয়েছে। তো আগামী দিনগুলোতে দেখতে হবে যে এই 20 EMA থেকে বাউন্সটা আসে কি না।
সুতরাং লাফিয়ে পড়ে বাই করে নিলেন, বাই অন ডিপস এখনও থাকলেও যে লাফিয়ে পড়ে বাই করে নিলাম তা নয়। যখন একটা ক্রিটিক্যাল লেভেলে আছে তখন একটু দেখার দরকার যে সত্যি এখান থেকে বাউন্স আসছে কিনা বা ডিমান্ডটা আসছে কিনা। যদি দেখি না ডিমান্ডটা আসছে না, তাহলে পরবর্তীকালের যে সাপোর্ট, নেক্সট সাপোর্ট জোনটা, সেটা কিন্তু যদি কাছের একদম নেন তাহলে 21,400, যারা একদম শর্ট টার্ম ট্রেডিং করেন তাদের জন্য একদম বলছি। তারপর আমি একটু মিডিয়াম টার্মের নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে 21,400 জোনটা, মোটা ফিগারে বললাম +-20-50 পয়েন্ট করে নেবেন। 21,400 এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট, সেটা একটু দেখবেন। তারপরে যেটা আসছে সেটা 21,000, কিন্তু যেটা গ্যাপ ছেড়ে গেছে সেই গ্যাপে যদি কখনো ফিল করতে আসে, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডেইলি চার্টে, এইখানে কিন্তু একটা ভালো মতন গ্যাপ নিফটি কিন্তু ছেড়ে গেছে। যখন এই 20,100-200 থেকে যে একদম গ্যাপ আপে 20,400 উপরে একদিন ওপেন হয়েছিল এবং তারপর থেকে কিন্তু এই বারবারন্তটা দেখা গেছে। এটা আমার থিওরি নয়, এটা আপনারা জানেন স্টক মার্কেটের থিওরি বলেই চলছে যে একবার গ্যাপ ফিল করতে কোনো স্টক বা ইন্ডেক্স আসে। তো সেটা যদি হয় সেটা এখনই হবে তার কোনো ব্যাপার নয়, রিসেন্ট ফিউচারেই যে হয় বা তা নয়, এটা অনেক বছর বাদেও হতে পারে, অনেক মাস বাদেও হতে পারে। কিন্তু যদি এই গ্যাপটা ফিল করতে আসে তাহলে কিন্তু সেটা 20,000 থেকে 20,400 এই জোনটায়। সুতরাং বুঝতে পারছেন, আমি বলছি না যে এত দূর কারেকশন এবারই তৈরি হয়ে যাবে, একদমই নয়, একদমই সেটা বলছি না, কিন্তু এইটার জন্য আমাদের অলওয়েজ প্রিপেয়ার থাকা উচিত। ঠিক আছে, যে এই গ্যাপটা, বা যারা একদম নতুন স্টক মার্কেটে এসেছেন তাদেরও এই চার্টটা আমি দেখিয়ে বলে দিতে চাই, এখানে কিন্তু একটা গ্যাপ নিফটি ছেড়ে গেছে। সুতরাং সেই দিকে কিন্তু নজর রাখতে হবে ডেইলি চার্টে। ওকে, যেটা 20,000 থেকে 20,400, এর বেশি মানে ম্যাক্সিমাম হলে এর বেশি কারেকশন হওয়ার কথাটা এখনো পর্যন্ত ভাবার কোনো অবকাশ নেই, বা এতটাও কারেকশন হবে সেটাও ভাবা যাচ্ছে না। তবে স্টক মার্কেটে সব কিছুই হতে পারে, তার জন্য বলে রাখছি নিচের দিকে কোনগুলো ক্রিটিক্যাল লেভেলে আছে, কিন্তু এখন আপাতত সাপোর্টেই আছে। সুতরাং কাল পরশু দেখার যে কি হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। এবার সাপোর্টে আছে বলেই আবার বলছি, সাপোর্টে আছে বলেই কিনে নেওয়া উচিত তা নয়। আবার যখন 21,570-এর উপরে যাবে, আবার নতুন বলছি 21,570-এর উপরে যাবে, তখন আবার ওই বাইংয়ের ব্যাপারগুলো আসবে। আপাতত এখন কিন্তু নয়, এখন বাইংয়ের ব্যাপার আসবে না। কেন? এখন চপি মার্কেট হয়ে যাবে। যদি এখান থেকে গিয়ে এরকম ধরুন নিচে পড়লো না, কিন্তু একই জায়গায় থাকলো, সেই অর্থে চপি মার্কেটে আমি ট্রেড করতে পার্সোনালি পছন্দ করি না। ঠিক আছে, কারণ সেখানে বেশি লস হওয়ার সম্ভাবনা, মানে আপনি ঠিক থাকলেও যারা অপশানে ট্রেড করেন থিটা ডিকেতে আপনাদের লস হওয়ার চান্স বেশি, সেই জিনিসগুলো থাকে। ওকে, হ্যাঁ, অপশন সেল টেল করে যারা রোজগার করতে চান সেটা তো অলওয়েজ ওপেন আছেই, কিন্তু প্রথম সাপোর্ট 21,500-570 এই জায়গায় আছে, তারপর 21,400 জোন, তারপর 21,000, কিন্তু ফাইনাল যে এই গ্যাপ ফিল সেটা কিন্তু একটু নজরে রাখতে হবে। আমি পার্সোনালি আপনাদেরকে বলছি, কোনো মানে এটা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, যদি এইসব জায়গায় আসে 20,000, 20,400, তাহলে কিন্তু আমি একটু ভালো মতন নিফটিতে যে নিফটি বিজ আছে বা মিউচুয়াল ফান্ডগুলো আছে সেগুলোতে কিন্তু একটু বেশি করে ইনভেস্ট বা রিইনভেস্ট করার কিন্তু, বা টপ আপ করার কিন্তু প্ল্যান আমার পার্সোনালি আছে। এবার যখন আসবে দেখা যাবে, কখনো না আসবে, তখন দেখা যাবে। ঠিক আছে, এটা বলা থাকলো। এবার ব্যাংক নিফটি নিয়ে আলাদা আলোচনা করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার স্টক স্পেসিফিক একটু আলোচনা করি, যেটা আপনার দুটো প্যারালাল জিনিস চলছে। এই যে আমি যে বলি না দুটো প্যারালাল জিনিস চলছে, এবার আপনারা বলবেন মানে সঞ্জয় এক্স্যাক্টলি এটার মানে কি, দুটো প্যারালাল জিনিস চলছে? এক হচ্ছে আপনার ইন্ডেক্স লেভেলের যে স্টকগুলো আছে বা ইন্ডেক্স আছে, সে ব্যাংক নিফটি হতে পারে বা নিফটি হতে পারে, তাদের একরকম মুভমেন্ট। আর তার সাথেই যেগুলো ইন্ডেক্সের পার্ট নয়, স্টকগুলো যেগুলোতে বুলরান আছে, সেগুলো একটা ব্যাপার আছে। ইন্ডেক্সের পার্ট নয় বুলরানে আছে, উদাহরণ হচ্ছে আপনার আইআরএফসি, আরইসি, তারপর আরভিএনএল, রিসেন্টলি আইআরসিটিসিও তাতে যোগ দিয়েছে। এই জিনিসগুলো রেলওয়ে জাতীয় স্টক, পাওয়ারের সেক্টরের স্টক, ইভেন পিএসইউ ব্যাঙ্ককেও বলতে পারেন, স্পেশালি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এক্সেট্রা, এই জিনিসগুলো, এই স্টকগুলো কিন্তু ভালো আছে। যেমন আজকে বাজে এইসবের সময় দেখলাম যে আরভিএনএল অনেক পার্সেন্ট বেড়ে আছে, ইভেন কোচিন শিপইয়ার্ড ভালো বেড়ে আছে। তো এইগুলো যে প্যারালাল জিনিস চলছে, যদি আমি এটা বলি পার্সোনালি, যদি ইন্ডেক্সে এরকম ভোলাটিলিটি থাকে তাহলে আমার মনে হয় ফোকাস এখন করা উচিত এই যে প্যারালাল
আরেকটা যে ব্যাপারটা চলছে, যেখানে যে স্টকগুলো ইন্ডেক্সের পার্ট নয় কিন্তু ভালো রকম বাড়ছে, স্পেশালি রেলওয়ে স্টকগুলো, এইগুলো যেগুলো আপনাদের সাথে অলরেডি শেয়ার করা আছে, আলাদা করে কোনো কিছু বলার নেই। আরভিএনএল, তারপর আপনার আরইসি, এই জিনিসগুলো, আরইসি যদিও ফিনান্স জাতীয় স্টক, রুরাল ইলেকট্রিফিকেশন কোম্পানি। আরইসি যেমন আপনাদের আমার মনে হয় 174 লেভেল থেকে বলা ছিল, আজকে যেটা যার দাম প্রায় 430 টাকার মতো, কতটা বেড়েছে মাত্র 2-3 মাস 4 মাসের ব্যবধানে। তো এই যে বুলরানের স্টকগুলো আছে, এইগুলো রিট্রেসমেন্টে সবসময়, যখন ব্রেকআউট দিচ্ছে তখন নয়, যখন সেগুলো একটু রিট্রেসমেন্ট, একটু বাড়ার পর একটু রিট্রেস নিশ্চয়ই দেয়, সেই সময়গুলোতে একটু বাইংয়ের কথা ভাবতে হবে, এবং তারপর কিন্তু একটু হোল্ড করে প্রপার স্টপ লস মেনে জিনিসগুলো দেখতে হবে, যারা স্পেশালি সুইং ট্রেড করেন মিডিয়াম টার্মের জন্য। ঠিক আছে, এইগুলোতে কিন্তু নজর এখনও আমার মনে হয় এখনও রাখার সময় আছে, স্পেশালি বাজেটের আগে পর্যন্ত তো এই স্টকগুলো সব ঠিকঠাক করবেই, কিন্তু হয়তো তার আগে একটু প্রফিট বুক, হয়তো বাজেট বা বাজেটের একদিন আগে 2 দিন আগে একটু প্রফিট বুকও হতে পারে, সেই দিকে নজর রাখবেন। কিন্তু আপাতত নিচ থেকে ভালো রকম দিয়েছে, তাই জন্য ব্রেকআউটে আমি এই স্টকগুলোকে নিতে একদমই অপছন্দ করি। সাপোর্টে এলে তারপর দেখা যাবে। সাপোর্ট মানে হয় আপনার 20 বা 50 মুভিং অ্যাভারেজ, কিংবা আগের যে সাপোর্ট রেজিস্ট্যান্স যে লাইন ড্র করে জানা হয় সেগুলো, সেই টেকনিক্যাল অ্যানালিসিসগুলো আপনাদেরকে অলরেডি বলা আছে। না হলে আমার যে প্লেলিস্ট আছে, যেখানে ফ্রি স্টক মার্কেট কোর্স বলে একটা প্লেলিস্ট আছে, ওখানে কিন্তু 37টা ভিডিওর একটা পুরো কোর্স দেওয়া আছে, টেকনিক্যাল অ্যানালিসিস, স্টপ লস, মাইন্ডসেট সব নিয়ে ওখানে বলা আছে, সেটা একটু দেখে নেবেন। আচ্ছা, তো এই এই ইভেন আরেকটা স্টকের কথা বলি, যেটা হিন্দুস্তান অ্যারোনটিক্স, সেটাও কিন্তু যথেষ্ট ভালো করছে এবং যথেষ্ট ভালো অবস্থায় দাঁড়িয়ে আছে, সেখানেও কিন্তু পারলে একটু আপনারা দেখতে পারেন ওই বাই অন ডিপসের ব্যাপারগুলো। কারণ নিফটি যদি বলে, নিফটিতে একটা রকম যদি ভোলাটিলিটি বা চপিনেস এসে যায়, তখন এই প্যারালাল স্টকগুলোর প্রতি কিন্তু ফোকাসটা একটু আমাদের বাড়াতে হয়। তবে এই সময় একটা জিনিসে নজর রাখবেন, যখন রেজাল্ট আসছে বা অন্য কিছু আসছে, তখন একটু থেমে যাবেন, কেন রেজাল্টও একটু দেখার আছে, সুতরাং ওই জিনিসগুলো। আরেকটা কথা, আইআরএফসি নিয়ে অনেকের প্রশ্ন আছে। আইআরএফসি 100 টাকা থেকে বেড়ে 140 টাকা মাত্র 4-5 দিনের মধ্যে হয়ে গেছে, প্রায় মানে বলা যায় প্রায় 4-5 দিন বা এক সপ্তাহের মধ্যে, মানে এই কদিনে এত পার্সেন্টেজ বেড়ে গেছে। সুতরাং যাদের অলরেডি মুনাফা আছে, অলরেডি একটু দেখা উচিত, ট্রেলিং স্টপ লস দিয়ে অ্যাটলিস্ট রাখা উচিত বলে আমি পার্সোনালি মনে করি। আইআরএফসি আপনাদের এই চ্যানেলেই অনেক কম লেভেলের, 100 টাকার অনেক নিচে ছিল, তখন থেকে চেনানো আছে, ওয়াচ লিস্টে দেওয়া ছিল। সেম টাটা মোটরস, এলএনটিও আপনাদের সাথে করা ছিল, সেই জিনিসগুলো এখনও আছে। বাই অন ডিপ স্ট্র্যাটেজি এখনও থাকবে, কিন্তু যেগুলো ইন্ডেক্স যদি একটু চপি হয়ে যায়, তাহলে যেগুলো ইন্ডেক্সের বাইরের স্টক, তার প্রতি একটু নজর দেওয়া উচিত। যেগুলো বুল রানে আছে, যেগুলো বুল রানে নেই, সেই স্টক আমার ওয়াচ লিস্টে কখনোই আসবে না। আশা করি আমার স্ট্র্যাটেজিটা বা আমি কি ধরনের অ্যাপ্রোচ নিচ্ছি সেটা বুঝলেন। যদিও এই উইকে আরও একটা লাইভ সেশন আপনাদের সাথে আমি করার প্ল্যান আছে, ভিডিওটাকে একটু লাইক করে দিন। আমি এখন বলতে চলেছি কবে এটা হতে চলেছে। সেটা হচ্ছে এই শনিবার একটা হিস্টোরিক দিন হতে চলেছে, 20 তারিখ। হিস্টোরিক দিন কেন? এই দিন এই প্রথম হবে যেদিন শনিবার ট্রেডিং সেশন ওপেন করছে এনএসই বিএসসি, মানে স্টক এক্সচেঞ্জ। হ্যাঁ, এটা একটা মানে কি বলবো, একটু দেখা হচ্ছে যে ওই যে এক্সটেন্ডেড ট্রেডিং সেশন করে, ওরকমই করা হচ্ছে। এটা 9টা 15 থেকেই যেমন সেশন স্টার্ট হয় তেমন সেশন স্টার্ট হবে। মাঝখানে একটু ব্রেক আছে, মানে আমি মানে এনএসই বিএসসির ব্যাপারটা বলছি, মানে মাঝে ট্রেডিংয়ের একটু ব্রেক আছে, তারপর আবার আছে 12টা 12:30 পর্যন্ত চলবে। তো ঠিক সেই অনুযায়ী আমরাও শনিবার দিন লাইভ আপনাদের সাথে থাকবো, 9টা 9:15 থেকে লাইভে আমি চলে আসবো ইউটিউবে আমার সাবস্ক্রাইবারদের সাথে, এবং পুরো যতক্ষণ মার্কেট চলবে ততক্ষণ আপনাদের সাথে লাইভ থাকবো। শনিবার অনেকের অফিসও ছুটি থাকে, তো খুব ভালো ব্যাপারটা হবে আশা করি। তো তার জন্যে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনারা যখন আমি লাইভ সেশন করব সেটা আপনার ইউটিউব পেজে চলে আসবে। ঠিক আছে, তো আশা করি আপনাদের নিফটি নিয়ে বা এইচডিএফসি ব্যাংক বা এইচডিএফসি নিয়ে কিছুটা একটু বলতে পারলাম। আর আমার এই যে পতন হচ্ছে, তাতে যে 5-6টা স্টক আমি দেখে রেখেছি, যাতে পার্সোনাল পোর্টফোলিওতেও আমি সেগুলোকে একটু অ্যাড করার কথা ভাববো, সেইগুলো নিয়ে একটা ভিডিও কিন্তু অলরেডি আমরা এই ইয়ারে বানিয়েছি, যার ভিডিওটা আপনার স্ক্রিনে চলে আসবে, ক্লিক করে অবশ্যই দেখবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।